তোমাকে ভুলে যাব যাব করে মনে রেখে দেই, যেন ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায়। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। রমজান মাস কেমন কাটছে সবাই রোজা রাখছেন তো? জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। পদ্মজার রুমে হুট করে একজন আগন্তুকের আগমন। আমির হাওলাদার, তাকে নিয়ে কেলেঙ্কারি হচ্ছিল। তারপর কি হলো, বিচার সবাই কী বা ঘটবে, এই সব প্রশ্নের উত্তর আজকে পাবো। সাথে আছি আমি ফাতেমাতুজ জোহরা। আপনি শুনছেন গল্প অডিও বুক বাই ফাতেমা। শুনছেন আমি পদ্মজার রোম্যান্টিক থ্রিলার উপন্যাস, পর্ব 18। ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, দু হাতে পাজুকোলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকালো। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুকটা কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নামই বোধ হয় পিতৃত্ব। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডব মনের সাথে যুদ্ধ চলছে তাদের। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজার ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতায় শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজার চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে? আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে, হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও দুকড়ে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন, সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ, জগৎ সংসারে সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা রাখেন। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা, ব্যাগে কেন ঢুকাইছস? আর কোনো কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন। পলক মাত্র মঞ্জুরার মুখে প্রতি তীব্র দৃষ্টিপাত করে। নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এই ঘর ছেড়ে দ্রুত বারান্দায় এসে দাঁড়ালেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতা জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সবকিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেটের শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকেন। বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খূপের সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারে মুখ অতটা স্পষ্ট নয়। হেমলতা বাড়ি পিছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো। পেছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালেন পদ্মজা।
দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছন। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের দিকে এলো। ক্ষীণ স্বরে বলল, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিছুতে বললেন না। গোসল শেষ করে উঠে আসেন ওপরে। পদ্মজা আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা শুধু অবাক হয়ে দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া। হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দুই বোন চাওয়াচাওয়ি করলো একবার। হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলির শুধুমাত্র বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমানুষগুলোর আত্মা দেহ থেকে বের করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনোই মাথায় আনবি না। দোষীর আত্মা হত্যা করা উচিত। আর আমি মনে করি এতে কোনো পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনোই না করে। সেই মেয়েদের এইসব শিক্ষা দিতেছস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী, দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টে মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এতটা দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বাঁচি তাদের শাস্তি দিব, পৃথিবী থেকে মুছে দিব, কিন্তু যখন থাকবো না তখন তখন কে তোদের বাঁচাবে? বেঁচে থাকতে দেয়া ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে যদি ওরা ঠিক এরকম নোংরামো করে, কই নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েরাই নিতে হয়। নিজের রক্ষা করা দায়িত্ব নিজেরই নিতে হয়। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে কখনো ভুলে যেতে হয় না। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি থাকে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন। থপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বললেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটাটা খুলে ঠান্ডা একটি তরল কিছু ঢেলে দুই মেয়ের পায়ে দেন। পূর্ণা কেঁপে উঠে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা রক্ত বমি গলায় এসে আটকে রয়েছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা 2 হাতে ঝাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাতে একটু বিচলিত করল না সে। হেমলতার গায়ে ভেজা শাড়ি,
তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, পূর্ণাকে নিয়ে ঘরে যাও আম্মা। পূর্ণা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন, ভেজা কণ্ঠে বলেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিষণ্ণতা ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। পানি দিয়ে ধুয়ে রক্ত মোছা হলো চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখা হয় লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠোনে আসেন। তখন মগা আসলো। এসে খবর দিল বিচার বসছে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন জিনিসের ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল। এ বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরকার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের ঝলকা, সবুজ পাতা নেতিয়ে পড়েছে চোখের দৃশ্যে পড়ে সবুজ পাতা নেতিয়ে পড়া দৃশ্য চোখে পড়ছে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ স্বরে কেউ কান্না করছে, তা কানে ভেসে আসলো। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখলো রিনার বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পেছনের দুই মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুটে আসলো। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরায়ও না, তোমার কিচ্ছু হইব না। চারদিক নিঝুম, নিস্তব্ধ, ঝিম ধরা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছরের রাখাল ছেলের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মামে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরে বেশিরভাগ মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে আটপাড়ার, তাও ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজন এগিয়ে দাঁড়ালো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারার দেখেছেন? রমিজ আলী, কামরুল, মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন ব্যাখ্যা করুন। ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বার হইতে দেখছি। বাড়িতে আর কেউ আসিল না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিব মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই সেখানেই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির করে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইরেতে দেখছি। মজিদ মাতব্বর নীরব। এরপর কিছুক্ষণ বললেন। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল। সে চোখ বুঝে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন, এক অচেনা স্যারা খালি বাড়ির সেরির কাছে কেন যাইব? আপনার স্যারা বইলা তার কোনো দোষ ঢাকতে পার আপনার স্যারা বলে তার দোষ ঢাকতে পারেন না। আমার সেরির বেলা কিন্তু সারেন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না। তারা একসাথে একই ঘরে এক বিছানায় ধরা পড়েছে।
আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজালের। কামরুল চুপসে গিয়েছেন। সামনে নির্বাচন, মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে একজন বলল, তাইলে আপনার ছেলে এক মেয়ের খালি বাড়িত কেন আইল? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবুও ওই বাড়ি যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা সেরিটা বাড়িত একলা, তখন বাইর হয়ে আইলা না কেন? আমির সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্ক একবারও কোনো বিপদের আশঙ্কা করেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবু স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপমান অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরা অপবাদ দেয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন, সৈয়দ, মঞ্জুর ছেলে, আরেকটা কে যেন ছিল, ওরা কোথায়? কামরুল ধীরে ধীরে বলল, পাই নাই খুঁজে, মনে হয় ভয়ে কোনোখানে লুকাইছে। রমিজালি হঠাৎ গমগম করে উঠলেন, এইটা আমি মানি না। তারারা আপনি সাইরা দিতে পারেন না, আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমন স্যারারে ঢাইকা রাখতে পারেন না, ধূর্তবাজ লোক। আমির রেগেমেগে রমিজালিকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন, আমির! আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল। হারুন অতিশয় ধূর্ত লোক, তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যাই, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্ন উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন। ক্ষণকাল নীরব থেকে তিনি উঠে দাঁড়ালেন, উঁচু করে কণ্ঠ বললেন, মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলের কথাও সবাই চেনেন, আর আমার ছেলেকেও সবাই চেনেন, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদেরও খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিযুক্ত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেই না, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা, মোর্শেদ, সবাই উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে ভেসে আসলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে। পদ্মজার জন্য এখনো অপেক্ষা করছে লিখন শাহ। অপরদিকে পদ্মজার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে মুহিবের সাথে পদ্মজার মা। কিন্তু এর মাঝখানে এত বড় বাধা বিপত্তি এসে দাঁড়ালো। হুট করে এখন আমির বিয়ে করতে চাচ্ছে। আসলে কে পাবে পদ্মজাকে? প্রচণ্ড সুন্দরী পদ্মজা কার ঘরণী হবে? সেই সব প্রশ্নের উত্তর সামনের পর্বতে জানবেন। সো সাথে থাকুন, শুনতে থাকুন গল্প অডিও বুক। আর প্রতিবারের মতো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।